ওয়েলকাম টু ফ্যান্ডম। কালকে ডার্বি ছিল আর আজকে ডার্বি নিয়ে কিন্তু কথাবার্তা হবে, ডার্বি রিভিউ হবে। কিন্তু রিভিউর আগে একটা কথা বলবো, কালকে ডার্বি দেখে কিন্তু মন ভরে গেছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা, আলাদাই কিন্তু খেলা হয়েছে, অ্যাটাকের পর অ্যাটাক। মানে যেরকম ভাবা হয়েছিল অনেকজন ইনজোর্ড হয়ে যাওয়ার পরে ভাবা হয়েছিল হয়তো কোচরা রিস্ক নেবে না, হয়তো পার্দাবাস করে দেবে, কিন্তু সেরকম কিন্তু হয়নি। পুরো শেষ অবধি কিন্তু কন্টিনিউয়াস দু সাইডে অ্যাটাক হয়েছে আর মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে গোল চলে আসে। অন্যরকম পুরো একটা ডার্বি হয়েছে, এতগুলো ইনজুরি, এতগুলো ইয়েলো কার্ড, তারপরেও কিন্তু অসাধারণ একটা খেলা। সেটা নিয়ে তো কথা বলবোই। তাছাড়াও ইন্ডিয়ান ফুটবলে কিন্তু অন্যান্য আপডেটস আছে, ট্রান্সফার নিউজ এখনো আছে, ডেভিডকে নিয়ে অনেকেই জানতে চাও, সেগুলোও আছে। সবকিছু নিয়ে চলে এসেছি। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নাও। ডার্বির ব্লগ যারা দেখোনি, অনেকের কাছেই নোটিফিকেশন যাচ্ছে না, ডার্বির ব্লগ যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ঠিক এই ভিডিওটা আগের ভিডিওটাই, এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে নিতে হবে। তো সেটাও দেখো, শেয়ার করো লোকের সাথে যাতে সবাই দেখতে পারে। আর ওখানেও কিন্তু কমেন্ট করে জানাও কেমন লাগলো। আলাদাই কিন্তু একটা ভাইব ছিল। 57,800 লোক হয়েছিল, লোক হয়তো একটু কম হয়েছিল, কিন্তু ভাইবের কিন্তু কোনো ত্রুটি ছিল না, আলাদাই লেগেছে। তো পুজোর থেকে প্রথমে শোনা নাও। তো প্রথমে এই টুকটাক আপডেট আছে সেগুলো একটু দিয়ে নি। তো সেটা বলি, আজকে আই লিগে কিন্তু মোহামেডান আবার তাদের জার্নি শুরু করছে। সেকেন্ড লেগে হোম ম্যাচ রয়েছে কল্যাণী স্টেডিয়ামে, নৈহাটি স্টেডিয়ামে, মোহামেডান ভার্সেস রিয়াল কাশ্মীর সন্ধ্যে 7টা থেকে। এবং তার সাথে বলে রাখি আজকে আই লিগ 2তেও আজকে কলকাতার একটা দলের খেলা রয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ভার্সেস স্পোর্টিং ক্লাব দা গোয়া। এটা রয়েছে 3টে থেকে কল্যাণী স্টেডিয়ামে। এর সাথে বলে রাখি সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপে কিন্তু আজকে ইন্ডিয়া ওমেন্স টিমের খেলা রয়েছে। ইন্ডিয়া ওমেন্স আন্ডার 19 ভার্সেস বাংলাদেশ ওমেন্স আন্ডার 19 সন্ধ্যে 6:30 থেকে। আর এখানে লাইভ দেখা হচ্ছে স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলে। তো এইগুলোই তো মোটামুটি আপডেট ছিল। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কালকে ডার্বির যে ডিসিশন গুলো হয়েছে, রেফারিং হয়েছে, সেগুলো নিয়ে কিছু বলবো। তো সেগুলো বলার পরে অনেকেই বলবে আমরা লোটা, অনেকেই বলবে আমরা মাচা, এবং অনেকে নির্বিশেষে গালাগালি করবে। তো সবাইকে ওয়েলকাম, সবকিছু বড় গালাগালিও করো, শুধু বাবা মা তুলে গালাগালি দিও না, তাহলেই হবে। কারণ এমন কিছু কথা বলো মোহনবাগান প্লেয়ার মানে সাপোর্টারদেরও গায়ে লাগতে পারে, আবার ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরও গায়ে লাগতে পারে। এবং তার সাথে একটা ছোট্ট আপডেট দিদি, সেটা হচ্ছে ডেভিড। তো ডেভিডের সাথে কিন্তু প্রি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব ওর কাছে। তো যদিও বলে রাখি প্রি কন্ট্রাক্ট জাস্ট করে রাখা, ওটার কোনো ভ্যালু নেই। তো অন্য কেউ চাইলে ওকে নিতেই পারে। তো সেরকম আকাশ সাংওয়ানের সাথেও কিন্তু এফসি গোয়া প্রি কন্ট্রাক্ট করেছে। আর প্রি কন্ট্রাক্ট যেটা পুছে বললো, প্রি কন্ট্রাক্ট মানেই ডেভিড একদম কনফার্ম হয়ে গেছে, সিজন শেষ হলেই ডেভিড চলে আসবে, এটা কিন্তু কোনো মানে নেই। ডেভিডকে অন্য কেউ যদি বেটার অফার করে, ডেভিডের যদি মনে হয় যে সেই টিমে গেলে আমি বেশি চান্স পাবো, ডেভিড কিন্তু সেখানে যেতেই পারে। প্রি কন্ট্রাক্ট মানে হলো ডেভিডের সাথে আগেই কথাবার্তা বলে রাখলো যে আমরা তোমাকে এইটা অফার করছি, এত বছরের কন্ট্রাক্ট অফার করছি। ডেভিডও বললো ঠিক আছে আমি রাজি আছি, এই মুহূর্তে সিজনের শেষে বাকি নেগোসিয়েশন করা হবে। এটাই কিন্তু ব্যাস, যে একদম কনফার্ম হয়ে গেছে এরকম কিন্তু কিছু না, কিন্তু প্রি কন্ট্রাক্ট দিয়েছে, সেটা হয়েছে অবশ্যই। দেখা যাক সিজন শেষে সেই প্রি কন্ট্রাক্টে যা কিছু দেওয়া আছে সেগুলো ডেভিড রাজি হয় কিনা, সিজন শেষে চলে আসে কিনা ইস্ট বেঙ্গলে। আর মোহামেডানও কিন্তু যেই পজিশনে আছে, হাই চান্সেস আছে নেক্সট সিজনে আইএসএল খেলা। তো এবার চলে আসি গতকালকে ডার্বির কথায়। তো ডার্বি তো অসাধারণ একটা ম্যাচ, মানে বহুদিন বাদে মানে টান টান উত্তেজনাপূর্ণ একটা ডার্বি আমরা দেখলাম। সেই লাস্ট 2019-এর পরে মানে আইএসএল এ জবে থেকে দুটো টিম ঢুকেছে, এক পেশেই ডার্বি হয়েছে। মোহনবাগান কন্টিনিউ ইস্ট বেঙ্গলকে হারিয়ে গেছে। সেইখান থেকে আমি উঠতে না 3 মিনিটে একটা গোল, তারপরে 16 মিনিটে গোল, আবার 55 মিনিটে গোল, আবার 85 মিনিটে গোল, মানে অসাধারণ খেলা। সেরকম মাঠেও কিন্তু প্লেয়ারদের মধ্যে উত্তেজনাটা ছিল। প্রচুর ইয়েলো কার্ড হয়েছে, 10টা ইয়েলো কার্ড হয়েছে, প্লাস 4টে প্লেয়ার ইনজিওর্ড হয়েছে। আনোয়ার আলী এতদিন বাদে নামলো, নেমেই ইনজিওর্ড। তার সাথে হামিদ ইনজিওর্ড হলো, মাহেশ ইনজিওর্ড হলো, সল ক্রেসপো ইনজিওর্ড হলো। তো এরকম তো সবকিছু হয়েছে, কিন্তু যেটা খেলা তো ভালো হয়েছে, সেগুলো নিয়ে গুড্ডু বলবে। আমি শুধু রেফারি ডিসিশন গুলো নিয়ে একটু বলে দিই। তো 3টা ডিসিশন নিয়ে চারিদিকে খুব রাই র উঠেছে, তার সাথে সব জায়গায় শেয়ার হচ্ছে। প্রথমটা সেটা হচ্ছে দিমিত্রি এবং সায়ন ব্যানার্জি দুজনের যেই টাসেলটা। তো বলে রাখি ওইখানে কিন্তু দিমিত্রিকে কোনো কার্ড দেখানো হয়নি, সায়নকে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল। তো ফিফা রুলস অনুযায়ী ওখানে কিন্তু দুজনকেই কার্ড দেখানো উচিত এবং দুজনেরই ইয়েলো কার্ড হয়। সায়ন যেহেতু বলটাকে ব্লক করেছিল সেই জন্য সায়নের ইয়েলো কার্ড, এবং যেহেতু দিমিত্রি ওকে পুশ করেছে, করে ফেলে দিয়েছে, সেই জন্য দিমিত্রিরও ইয়েলো কার্ড হয়। তো সেখানে দিমিত্রিকে দেখানো হয়নি কার্ডটা। 2 নম্বর সেটা হচ্ছে সেকেন্ড গোলটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের, সেটা হচ্ছে যেখানে সাহাল আব্দুল সামাদ বলটা নিয়ে মানে নন্দার কাছে বলটা ছিল, নন্দা বেরিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু পেছন দিক থেকে ওকে টেনে নেওয়া, আমাদের ব্লগে দেখতে হবে, একদম ক্লিয়ার রয়েছে। তো ওইটাও কিন্তু ফিফা রুলস অনুযায়ী 100% ফাউল হয়। ওখান থেকে কিন্তু মানে রাহুল কুমার গুপ্তার উচিত ছিল ফাউলটা দেওয়া, কারণ কি বলটা
কন্ট্রোল ছিল নন্দার, এবং নন্দা কিন্তু বক্সের বাড়ি যাচ্ছিল, সেখানে পেছন দিক থেকে টেনে এনে বলটা নিয়েছে, তো ওটা ফাউল হয়, ওটা দেয়নি। 3 নম্বর যেটা নিয়ে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি সেটা হচ্ছে পেনাল্টিটা। পেনাল্টিটা নিয়ে যেটা বলবো সেটা বলার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টাররা আমাদেরকে ভুল বুঝতেই পারো, মোহনবাগান সাপোর্টাররা খুশিও হতে পারো। তো ফিফা রুলস অনুযায়ী কত নম্বর রুলস কি আছে অত তো কেউ খুঁজবে না, তাই অত ডিটেলসে যাচ্ছি না। ফিফা রুলস অনুযায়ী ওটা পেনাল্টি হয় না, একটাই কারণ ওখানে কিন্তু কোনো পুশ করা হয়নি, ওখানে টাচ করা হয়েছে। যদি ভালো করে দেখো টিভিতে যেই অ্যাঙ্গেলে দেখায় বা মাঠে বসে যেই দেখা যায়, তো সেই জায়গা থেকে দেখলে কিন্তু সবসময় বোঝা যায় না। তো আমরা অনেকবার রিপ্লে দেখেছি বা দেখে যাওয়া ফিফা রুলস আমরা যতটুকু জানি বা দেখেছি, সেইখান থেকে বলছি ওটা কিন্তু দুজনেই বলটা ফলো করছিল, আর বলটা কারো দখলে ছিল না, কারণ দুজনেই উইদাউট বল ছিল। তো সেখান থেকে দুজনেই বল ফলো করে গেছে, টাংরি ওর ঘাড়ের উপর উঠে গেছে, ওটা শোল্ডারটা পুশ হয়েছে, পড়ে গেছে। তো ওখানে রাহুল কুমার গুপ্তা পেনাল্টি দিয়েছিল। পেনাল্টি কিন্তু অফিসিয়ালি ফিফা রুলস অনুযায়ী ওটা হয় না, মানে ডাইরেক্ট ফ্রি কিক বক্সের মধ্যে ওটা হয় না। তো শুনতেই পেলে পুরো ডিসিশন নিয়ে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো রেফারিং ডিসিশন ইন্ডিয়াতে কিছু করার নেই, সেই নিয়ে তো প্রচুর চারিদিকে একদম মানে খেলা নিয়ে কেউ কিছু বলছে না, রেফারিং ডিসিশন এই হয়েছে, এতদিন বাজে যারা এক্সাইটিং খেলা হয়েছে সেই নিয়ে কোনো পোস্ট দেখলাম না কোথাও। শুধু মোহনবাগান সাপোর্টাররা পেনাল্টি হয় না, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা ওটা ফাউল হয়েছে এই নিয়ে কিন্তু পড়ে আছো। কিন্তু জমজমাটা ডার্বি হয়েছে অনেকদিন বাদে, মানে দেখে ভালোই লাগছে যে দুটো ক্লাবই কিন্তু এত ভালো খেলছে, আর এতগুলো প্লেয়ার বেরিয়ে যাওয়ার পরেও, মানে দুজন মেন প্লেয়ার বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু হাড্ডাহাড্ডি একদম লড়াই হয়েছে, সেটা থেকেও কিন্তু খুব ভালো লেগেছে। আর খেলা নিয়ে কিছু বলার নেই, মাহেশ অসাধারণ ফর্মে ছিল, মাহেশ সুন্দর খেলছিল, আর ওদিকে কিন্তু পেট্রাটজি ভালো খেলছিল। বাকিদের কিন্তু সাদিকুর খেলাও কিন্তু সেরকম লাগেনি, সাদিকু হয়তো আগের ডার্বিটায় ভালো খেলেছিল, কিন্তু আগের ডার্বিটা হেরে গেছে, যদিও ভালো খেলেছিল। সাদিকুকেও সেরকম লাগেনি। কিয়ান নাসির কিন্তু খেলতে পারছিল না, কিয়ান নাসির বারবার আটকে যাচ্ছিল। আর যেটা বারবার দেখে মনে হলো ইস্ট বেঙ্গল সাইডটার কিন্তু স্পিরিট খুব হাই ছিল, কারণ সবে সুপার কাপ জিতে এসেছে, তারপরে এরকম একখানা র্যালি সেলিব্রেশন দেখেছে, মানে ফ্যানদের সাথে এতটা ভালো কানেক্ট হয়ে গেছে। কালকে পুরো সেটাই মনে হচ্ছিল যে একদম চার্জ আপ হয়ে খেলছে সবাই, মানে এইরকম দৌড়াবে কিন্তু ভাবাই যায়নি। আর যেটা বলবো সেটা হচ্ছে ফুল স্কোয়াড কিন্তু কালকে ছিল, তো সেখান থেকে কিন্তু মোহনবাগান থেকে যেই খেলাটা আশা করে সেটা কিন্তু হয়নি। হতেই পারে হাওয়াসের ফার্স্ট ম্যাচ, সেই হাওয়াসের পুরোনো ট্যাকটিক্স, দু সাইড থেকে দৌড়াও, দূরে লং বল দাও, তো সেই জায়গায় সেই রকমই কিন্তু খেলাটা হয়েছে। আমি একটাই জিনিস বলবো, মোহনবাগানের মিস্টেক হয়েছে, এটা হলো আনোয়ার আলীকে নামানো। বড় একটা ইনজুরি থেকে সবে ফিরেছে, এটা এত মানে হাই ইন্টেন্সিটি ম্যাচে হঠাৎ করে নামিয়ে দিচ্ছে, আর শুরুতেই কিন্তু ইনজুর্ড হয়ে গেল। এবার দেখো মহেশেরও কিন্তু হেড কনকাশন হয়েছে, আনোয়ার আলীর ইনজুরিটা কতটা সিরিয়াস এখন সেটা কিন্তু জানা যায়নি। যদি আনোয়ার আর মাহেশ এই দুজনের কোনো মেজর ইনজুরি হয় তাহলে কিন্তু সামনে আবার ইন্ডিয়ার খেলা আছে, ওটাই কিন্তু মানে দুজনের যদি মেজর ইনজুরি থাকে যথেষ্ট সাফার করবে ইন্ডিয়া। তো আশা করবো দুজনেই হয়তো সুস্থ আছে, খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসবে, এটাই কিন্তু আশা করবো। এবার দেখা যাক, আপডেট পেলে তো তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু ডার্বি নিয়ে যা যা বক্তব্য ছিল বলে দিলাম, পুজো কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিল ডিসিশন গুলোকে নিয়ে, কারণ ডিসিশন নিয়ে তোমাদের সবার মাথা ব্যথা, কালকে খেলা কিরম হয়েছে সেই নিয়ে কারো মাথা ব্যথা নিয়ে, সেটাই দেখলাম। আর যেটা বললাম শুরুতেই, যারা এখনো ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও, আর ওখানেও কিন্তু কমেন্ট করো কেমন লাগলো, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।